বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট ইন সাউথ এশিয়া কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বিষয়ে আমাদের আলোচনা করব, আমাদের আলোচনা চলবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তোমরা দেখছো এটা একটা মানচিত্র, এটা সহজেই বুঝতেই পারছো, এটা ইন্ডিয়ান মানচিত্র। 1951 সালে ইন্ডিয়ান যে মানচিত্র সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে ইন্ডিয়া সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। আমরা বোঝার চেষ্টা করব যে ইন্ডিয়া রাষ্ট্রটা কিরকম, জিওপলিটিক্যালি বা জিওগ্রাফিক্যালি ইন্ডিয়া রাষ্ট্রটা কিরকম সে সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি। একেবারে এই পাশে কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, তারপর দিল্লি, এই পাশে মহারাষ্ট্র, তারপর তামিলনাড়ু, এভাবে এটা আমাদের খালি জায়গা বাংলাদেশ, তারপর পশ্চিমবঙ্গ, আর এই পাশে যে অংশটুকু দেখছি এটা হচ্ছে সেভেন সিস্টার। বর্তমানে ইন্ডিয়া 29টি প্রদেশ নিয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠিত। আমরা সামনে এগোই। শিক্ষার্থীরা, আমরা একজন ব্যক্তির ইমেজ দেখছি, তোমরা হয়তো অনেকেই চিনে থাকবেন এই পার্সোনালিটিকে। আর এর পাশে একটা ইমেজ দেখছি, এখানে লেখা আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান যে সংবিধান, ভারতের সংবিধানের যে প্রতিকৃতি সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিচ্ছি। আর ইনি হচ্ছেন, নিচে লেখা আছে ডক্টর B.R. আম্বেদকর অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রণেতা, সেই প্রণেতা হচ্ছে ভীমরাও আম্বেদকর। উনি একজন উচ্চত সম্প্রদায়ের মানুষ ছিলেন, অর্থাৎ দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন, দলিত শ্রেণীর, যাদেরকে ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। যাই হোক, আমরা সামনের দিকে এগোই। আমরা এখন আমাদের মূল যে আলোচনা এখানে আসলাম। আমাদের আলোচনা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে আমাদের আলোচনা। আমরা এদিকে দেখছি অনেকগুলো বিষয় এখানে আসছে, অ্যাক্ট স্ট্রেট ইন্ডিয়া, ইন্ডিয়া স্ট্রেট অ্যাক্ট, আর এদিকে অনেকগুলো বিষয় দেখছি এখানে, প্রেসিডেন্ট, আর্টিকেল, রেসপেক্ট, লেজিসলেচার, গভর্নর, অনেকগুলো বিষয় আসছে। এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইন্ডিয়ার প্রশাসনিকভাবে যে যে বিষয়গুলো চর্চা হয়, রাষ্ট্র পরিচালনার জন্য যে যে বিষয়গুলো দরকার, এবং সাংবিধানিকভাবে যে বিষয়গুলো রয়েছে, বিষয়গুলোকে আমি একটা চিত্রের মাধ্যমে চিত্রায়িত করার, রূপায়িত করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এদিকে আমরা আমাদের আলোচনা, যেহেতু এখানে ফোকাসটা এখানেই থাকবে, স্যালাইন ফিচার্স, প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেগুলো আমরা এক পলকেই দেখে নিব একটু। তাহলে আমরা আমাদের মূল আলোচনার দিকে যাচ্ছি এখন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রধান যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে এটা একটা আধুনিক কনস্টিটিউশন, লিখিত সংবিধান, একটা প্রিয়াম্বল আছে, সোশ্যালিস্ট যে চিন্তা ভাবনা সেই ইয়াটা আছে, অর্থাৎ সমাজতান্ত্রিক বিষয়টা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আছে, ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্রের ধারণা আছে, তারপর সিকুলার, ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে, রেসপন্সিবল গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে যে জবাবদিহি করতে হয় পার্লামেন্টের কাছে, এই বিষয়টাও ইন্ডিয়ান কনস্টিটিউশন স্থান পেয়েছে, ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক অধিকারের বিষয়গুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, মাইনরিটিস অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো যারা মাইনরিটির আছেন, সংখ্যালঘু আছেন, তাদের অধিকারের বিষয়গুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে স্থান পেয়েছে। তারপর ইলেকশনস, জুডিশিয়ারি, ফান্ডামেন্টাল রাইটস, বিষয়গুলো আমরা ওভারঅল ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যেই দেখছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা
বুঝতে পারছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বিষয়টা। এখন আমাদের অন্য যে বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে উপস্থাপন হবে, সে বিষয়গুলো আমরা দেখব। drawn from different sources. ইন্ডিয়ান কনস্টিটিউশন বিভিন্ন উৎস থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের সংবিধান দেখে মূল্যায়ন করে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন সেটা করা হয়েছে, লেখা হয়েছে। শিক্ষার্থীরা আমরা একটু পড়লেই বুঝতে পারবো কোন কোন দেশ থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন রচনার ক্ষেত্রে সহযোগিতা নেওয়া হয়েছে বা কোন দেশের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে স্থান পেয়েছে। শিক্ষার্থী আমরা একটু যাই। দ্য বেসিস অফ দি বেসিক স্ট্রাকচার সাচ এস ফেডারেল স্কিম, জুডিশিয়ারি, গভর্নর্স, emergency power, public service commission, administrative details, etc. are from Government of India Act 1935. 1935 সালের যে ভারত শাসন আইন হয়েছিল, সেই ভারত শাসন আইনের আলোকে বা ভারত শাসন আইন থেকে কি কি বিষয় ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে নেওয়া হয়েছে আমরা দেখছি। ফেডারেল স্কিম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি, জুডিশিয়ারি বিচার বিভাগ, গভর্নর্স সরকার, ইমার্জেন্সি পাওয়ার এবং জরুরি অবস্থা, এবং পাবলিক সার্ভিস কমিশন সরকারি কর্ম কমিশন যেটা আছে, এই বিষয়গুলো 1935 সালের ভারত শাসন আইন থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। সিমিলারলি the fundamental rights are from American Constitution. মৌলিক অধিকারের বিষয়গুলো নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, and directive principle from Irish Constitution and the cabinet from government from British Constitution. আমরা দেখছি ডিরেক্টিভের যে ধারাগুলো সেগুলো নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে, এবং ক্যাবিনেট বা মন্ত্রণালয়ের যে কনসেপ্টটা সেটা নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। অলসো ইট অ্যাডপ্টস various provisions from the Constitution of Canada, Australia, Germany, USSR and France. এবং আরো কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি এই সমস্ত রাষ্ট্র থেকে আরো সংবিধানের অনেকগুলো প্রভিশন বা ধারা নেওয়া হয়েছে। ফেডারেল সিস্টেমস অ্যান্ড ইউনিটারি ফিচার, আমরা দেখছি যে ইন্ডিয়ান যে ফেডারেল সিস্টেম সে সম্পর্কে আমরা দেখছি, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের সবচেয়ে বড় স্থান জুড়ে আছে, সবচেয়ে সুন্দরভাবে সুনিপুণভাবে সন্নিবেশিত করেছে, যার মাধ্যমে ইন্ডিয়া রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে ওই সিস্টেম, অর্থাৎ ফেডারেল সিস্টেম অ্যান্ড ইউনিটারি ফিচার। যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতিও রয়েছে এবং কেন্দ্র থেকে কিভাবে রাষ্ট্রের যে প্রদেশগুলো আছে সেগুলো কিভাবে পরিচালনা করতে হবে, কোন কোন ধারার আলোকে, কোন কোন বিধিবিধানের আলোকে, কোথায় অব্লিগেশনস আছে, কোথায় লিমিটেশনস আছে প্রাদেশিক, এগুলো খুব সুন্দরভাবে স্থান পেয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আমরা দেখছি এখানে যে ইন্ডিয়ার মানচিত্রটা আমরা দেখছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো প্রদেশ রয়েছে, প্রত্যেকটি প্রদেশ এটা হচ্ছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, ছত্তিশগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, যুক্তপ্রদেশ, মুম্বাই, তামিলনাড়ু, এদিকে আমাদের পাশে আছে পশ্চিমবঙ্গ, আর এই পাশে আছে সেভেন সিস্টার। তাহলে এই যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি সরকার, অর্থাৎ কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতার ভাগাভাগি ভিত্তিতে যে সরকার পরিচালিত হয় সেটাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়। শিক্ষার্থীরা তোমরা জানো পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র যে রাষ্ট্রকে উপমহাদেশ বলা হয়, অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যেই অনেকগুলো জাতি, অনেকগুলো সম্প্রদায়, অনেকগুলো কালার এন্ড কাস্ট, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর অবস্থান রয়েছে। পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নেই এককভাবে যে এতগুলো ডাইভার্সিফিকেশনের সমন্বয়, এতগুলো বৈচিত্র্যতার মধ্যে একটা রাষ্ট্র খুব কমই পাওয়া যাবে। সেজন্য ইন্ডিয়াকে উপমহাদেশ বলা হয়, অর্থাৎ একটা মহাদেশের মধ্যে যা যেরকম বিভিন্ন সংস্কৃতির ধারার, বিভিন্ন জাতের, বিভিন্ন বংশের মানুষ পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে ভারত একটা রাষ্ট্র হলেও এই ভারতের মধ্যেও অনেকটা মহাদেশের যে চিত্র সেটা ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই, সেজন্য ভারতকে উপমহাদেশ বলা হয়।
তো প্রশ্ন হচ্ছে, এই এত বড় রাষ্ট্র এবং এতগুলো সংস্কৃতির মানুষ, এতগুলো জাতের মানুষের মধ্যে কিভাবে অন্যায় স্থাপন করে, সুসম্পর্ক স্থাপন করে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে। এই যে এত সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালিত হওয়ার যে মেকানিজম, এই মেকানিজমকে বলা হয় ফেডারেল সিস্টেম, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আমি আগের ক্লাসেও আলোচনা করেছি, তারপরেও বলছি যে সমস্ত রাষ্ট্রে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ভাষার, বিভিন্ন বর্ণের মানুষ থাকে ওই রাষ্ট্রগুলোতে, এবং আয়তন অনেক বড় ওই রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার হয়। যেহেতু ভারতের আয়তন বড়, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, সেজন্য ভারত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার রয়েছে, এবং সংবিধানের মধ্যেই এই কনসেপ্টটা খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। যাই হোক, তারপরে যে সংবিধানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে, গুরুত্বপূর্ণ স্থান জুড়ে আছে, সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ সংসদীয় পদ্ধতির সরকার। আমাদের বাংলাদেশেও সংসদীয় পদ্ধতির সরকার, ভারত সংসদীয় পদ্ধতির সরকার, পাকিস্তানও অনেকটা সংসদীয় পদ্ধতির সরকার। এই বিষয়ে আমরা একটু এখানে লেখাটা একটু পড়লে বুঝতে পারবো, তারপর আমি তোমাদের ব্যাখ্যা দিব এটা। The Indian Constitution shows the parliamentary form of government. In a parliamentary form of government, executive is part of the legislature, and there is a collective responsibility of the Council of Ministers to legislature. Also, there exists majority party rule, and the Prime Minister is leader of the country, and the Chief Minister is the leader in the state. এই যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে প্রদেশের প্রধান থাকে মুখ্যমন্ত্রী বলা হয়, আর কেন্দ্রের যিনি ইউনিটারি সিস্টেমের কেন্দ্রের যিনি প্রধান তাকে প্রধানমন্ত্রী বা পিএম বলা হয়। আমরা পিএম এবং সিএম হিসেবে বেশি পরিচিত। আর এক্সিকিউটিভ তথা ক্যাবিনেট অথবা মন্ত্রীরা তাদের সমস্ত কাজের জন্য লেজিসলেচার পার্লামেন্ট বা পার্লামেন্টের নিকট দায়ী থেকে অর্থাৎ জবাবদিহি করতে হয়। এটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মূল কনসেপ্ট, অর্থাৎ মন্ত্রী পরিষদ তাদের সমস্ত কাজের জন্য আইনসভা বা লেজিসলেচারের নিকট জবাবদিহি করতে হয়। এটাই পার্লামেন্টারি সরকারের মূল কনসেপ্ট। তারপরে এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কেন হয়েছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে, এটার অনেক ব্যাখ্যা আছে। যেহেতু আমরা দীর্ঘদিন দেখেই অনেক আগ থেকেই ব্রিটিশ শোষণ, তারও আগে অন্যান্য বিভিন্ন বিজাতীয় শোষণের মধ্যে ছিলাম, তো এদেশের মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়েছে, এবং গণতান্ত্রিক যে চেতনা, সেই গণতান্ত্রিক ধারাকে, গণতান্ত্রিক অনুভূতিকে, আবেগকে সম্মান জানানোর জন্য স্বাধীনতোত্তর প্রত্যেকটি রাষ্ট্রের স্বাধীনতোত্তর, অর্থাৎ পাকিস্তান, ভারত বা বাংলাদেশ, পাকিস্তানে যদিও খানিকটা দেরিতে হয়েছে, এই রাষ্ট্রগুলো জনগণের আবেগকে, জনগণের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার যে জায়গা, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য প্রত্যেকটি রাষ্ট্র পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করা হয়েছে। কেন? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যদি থাকে একটা রাষ্ট্রে, সংসদীয় পদ্ধতির সরকার যদি থাকে, তাহলে আলটিমেটলি বা পরোক্ষভাবে ওই রাষ্ট্রের সমস্ত ক্ষমতা থাকে জনগণের কাছে। কেন? কারণ জনগণ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের যারা সদস্য হন তাদেরকে নির্বাচন করে। গণতান্ত্রিক পরিবেশে ইলেকশনের মাধ্যমে পার্লামেন্ট বা সংসদ সদস্যদেরকে নির্বাচন করেন, আর সংসদ সদস্যদের মধ্য থেকে একটা অংশ সরকার পরিচালনার জন্য মন্ত্রী পরিষদ গঠন করে, আর সেই মন্ত্রী পরিষদ তাদের সমস্ত কাজের জন্য পার্লামেন্টের নিকট জবাবদিহি করে, আর পার্লামেন্ট তাদের সমস্ত কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করে। এই যে একটা ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে একেবারে গ্রাসরুট পর্যন্ত, প্রান্তিক পর্যায়ে পর্যন্ত যে জবাবদিহিতার বিধান, যে সিস্টেম, সেটাকে আমরা বলছি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা আমাদের দেশে আছে, তারপর ইন্ডিয়া আছে।
তারপরে যে বিষয়টা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে সুন্দরভাবে স্থান পেয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টারি সভরেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। তার সংবিধানের যে পার্লামেন্টের বা লেজিসলেচারের যে সার্বভৌমত্ব বা সর্বোচ্চ ক্ষমতার হচ্ছে পার্লামেন্টের, এবং জুডিশিয়ারি বা বিচার বিভাগের যে জ্যেষ্ঠতা, বিচার বিভাগের যে ক্ষমতা, সেটা দুটির মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আছে, এটা সুন্দরভাবে দুটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এখানে আমরা দেখলে বুঝতে পারবো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ এ প্রপার ব্যালেন্স বিটুইন পার্লামেন্টারি সভরেনিটি অ্যান্ড judicial supremacy. The Supreme Court has the power of the judicial review by Article 13, 32 and 136. এ সমস্ত আর্টিকেলের আলোকে সুপ্রিম কোর্ট একটা রিভিউ করার অধিকার রাখে। Thus, it can cancel any parliamentary law and unconstitutional. এভাবে যে পার্লামেন্টের কোনো বিধানকে, যে অসাংবিধানিক কোনো বিধান যদি থাকে, সেই বিধানকে আনকনস্টিটিউশনাল যদি কোনো বিধান থাকে, সেই বিধানকে সুপ্রিম কোর্ট নাল এন্ড ভয়েড করে দিতে পারে, অর্থাৎ বাতিল করে দিতে পারে। অন দি আদার হ্যান্ড, দ্য পার্লামেন্ট হ্যাজ দি অথরিটি টু মেক laws and also amend the major portions of the constitution by Article 368. অন্যদিকে পার্লামেন্ট তার কর্তৃত্ব বলে, তার ক্ষমতা বলে আইন তৈরি করতে পারে কত অনুযায়ী, কত সেকশন বা আর্টিকেল অনুযায়ী, আর্টিকেল 368 ধারা অনুযায়ী আইন তৈরি করতে পারে। অর্থাৎ এই মাধ্যমে যে পার্লামেন্টারি সভরেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি, এই কনসেপ্টটা এরকম যে পার্লামেন্ট আইন তৈরি, সমস্ত আইন তৈরি হয় পার্লামেন্ট থেকে, অর্থাৎ ইন্ডিয়ার সমস্ত আইন তৈরি হয় পার্লামেন্ট থেকে। আর সেই আইন যদি সংবিধানের বিরোধী হয়, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় কোথাও, তাহলে ওটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে, যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। আমাদের বাংলাদেশেও সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। যাই হোক, তাহলে এভাবেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে পার্লামেন্টারি সভরেনিটি এবং জুডিশিয়াল সুপ্রিমেসি দুটাকেই ব্যালেন্স করেছে। শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা দেখছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। একটা রাষ্ট্রে জুডিশিয়াল সিস্টেম যদি স্বাধীন না হয়, বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে ওই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আইনের শাসনকে বেগবান করার জন্য, আইনের শাসনকে সুনিশ্চিত করার জন্য, জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য জুডিশিয়ারির যে স্বাধীনতা, বিচার বিভাগের যে স্বাধীনতা, নিরপেক্ষভাবে কাজ করার যে অধিকার, সেটা নিশ্চিত করতে হয়। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে এটা নিশ্চিত করা হয়েছে যে সরকারের বা রাষ্ট্রের যে তিনটি অর্গান আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগ তাদের কাজ, তাদের যে সাংবিধানিক যে বাধ্যবাধকতা, সাংবিধানিক যে পরিমণ্ডল বা বলয়, এর মধ্যে থেকেই তাদের কাজগুলো পরিচালনা করবে, একে অন্যের কাজে কোনো হস্তক্ষেপ করবে না। এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা যেটা এখানে দেখছি, অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, অ্যাজ সিঙ্গল সিস্টেম অফ জুডিশিয়ারি প্রিভেলস ইন ইন্ডিয়া। The Supreme Court is at the top. The High Court level and the district and other subordinate court are below and are subject to the provisions of the High Courts. Also, all levels of court have duty of enforcing central as well as state law. তাহলে এই যে আমরা বুঝলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে জুডিশিয়ারি এই যে স্বাধীনতা দিয়েছে, সেটা আমাদের কাছে বোধগম্য হয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল, কিছু ডিরেক্টিভ প্রিন্সিপাল আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যা বলা হয়েছে দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসিস ইন পার্ট of the constitution intend to make India a welfare state. অর্থাৎ ইন্ডিয়াকে কল্যাণ রাষ্ট্র করার জন্য কিছু নির্দেশকমূলক বিধান রয়েছে। The directive principle are not enforced by the court for their violation. এই ডিরেক্টিভ প্রিন্সিপাল বা নির্দেশক
যে নীতিগুলো আছে এই নীতিগুলো কোর্ট কর্তৃক ভায়োলেশন, কোর্ট কর্তৃক ইনফোর্স করা যাবে না, বলবৎ করা যাবে না। However, it is a moral obligation of the state to apply this principle in making laws. আইন তৈরির ক্ষেত্রে এগুলো এক মরালস হিসেবে কাজ করবে, নীতি হিসেবে কাজ করবে, মরালস হিসেবে কাজ করবে। তাহলে আমরা একটু পরের দিকে যাই। রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল, এরপরে যে বিষয়টা আমাদের কাছে আসছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে দুষ্পরিবর্তনী এবং একদিকে ফ্লেক্সিবল। দুষ্পরিবর্তনী এই অর্থে যে সংবিধানের যে বাধ্যবাধকতা আছে সে অনুযায়ী যদি মেজরিটি না পায়, অর্থাৎ পার্লামেন্টে মেজরিটি না থাকলে কনস্টিটিউশন পরিবর্তন করা যাবে না। আবার একটা যে পোর্শন অর্থাৎ 2/3 মেজরিটি যদি থাকে তাহলে সংবিধান পরিবর্তন করা যাবে। এই অর্থে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে রিজিড, মানে মেজরিটি না থাকলে এটা দুষ্পরিবর্তনীয়, আর মেজরিটি থাকলে সেটা হচ্ছে সুপরিবর্তনীয়। সেজন্য আমরা বলছি রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। এরপরে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বৈশিষ্ট্যটা আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে, আমরা প্রতিভাত হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে যে দীর্ঘ এবং সবচেয়ে বৃহৎ কনস্টিটিউশন হিসেবে আমরা জানি, যে লংগেস্ট কনস্টিটিউশন হিসেবে আমরা জানি। ইট ইজ দ্য longest and lengthiest and the longest constitution in the world. It has 395 articles and 12 schedules. অর্থাৎ 395টি আর্টিকেল আছে এবং 12টি তফসিল আছে। Also about 90 articles have been added since 1951. 1951 সালে আরো 90টি আর্টিকেল সংযোজন করা হয়েছে, and there have been more than 100 amendment. 100-র বেশি সংশোধনী ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে হয়েছে, যার প্রায় 395টা আর্টিকেল আছে, 12টি তফসিল আছে এবং 112-এরও বেশি ইন্ডিয়ান কনস্টিটিউশন সংশোধন হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের জানার জন্য একটু বলছি, সবচেয়ে ছোট কনস্টিটিউশন হচ্ছে, তোমরা হয়তো জানো, মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন, আর সবচেয়ে বড় কনস্টিটিউশন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেন? সেটার ব্যাখ্যা ইতিমধ্যেই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি চলে আসছে। কারণ ইন্ডিয়া হচ্ছে একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রের মতো অনেকগুলো জাত, অনেকগুলো সম্প্রদায়ের, অনেকগুলো মানুষের এবং অনেক বেশি ডাইভার্সিফিকেশন রয়েছে, অনেক বেশি পরিমাণ বৈচিত্র্যতা রয়েছে। তো এই বৈচিত্র্যতার মধ্যে একটা স্বাতন্ত্রিকতা বজায় রাখার জন্য প্রত্যেক গোত্র, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বাতন্ত্রিকতা বজায় রাখতে গিয়ে, এবং মোর দেন 845 ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ 845টি ভাষাগোষ্ঠীর মানুষ আছে। অনেকে বলে থাকে হাজারেরও বেশি ভাষা আছে, আর রাষ্ট্রীয় ভাষায় আছে 22টি। যার কারণে এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অন্যায় সাধন করার জন্য তাদের যে স্বকীয়তা সেটা টিকিয়ে রাখার জন্য কনস্টিটিউশনের যে অব্লিগেশন সেটা নিশ্চিত করা হয়েছে। সেজন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেক বেশি বড়। এরপরে যে বিষয়টি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে সেকুলার স্টেট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্থান পেয়েছে অন্যতম বৈশিষ্ট্য হিসেবে। ধর্মনিরপেক্ষতা বিষয়ে আমরা সবাই জানি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় শাসনের ক্ষেত্রে ধর্ম কোনো স্থান পাবে না। অর্থাৎ ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে। রাষ্ট্র তার নির্দিষ্ট সংবিধান কর্তৃক যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের আলোকে চলবে। রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মকে প্যাট্রোনাইজ করা হবে না, রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্ম সুযোগ পাবে না, আবার কোনো ধর্ম নিগৃহীত হবে না। এই যে কনসেপ্ট, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আমরা যেন কোনোভাবেই ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার দিকে না নিই। আমাদের বাংলাদেশের সংবিধানের আছে 12 নম্বর অনুচ্ছেদ আছে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা অনেকেই অপব্যাখ্যা দিয়ে এটাকে ধর্মহীনতা হিসেবে দান করা। আসলে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের গতিতে পরিচালিত হবে, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম কোনো ধরনের
বাধা সৃষ্টি করবে না, ধর্মীয় বিধিবিধান কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এবং ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। তারপর আমরা এখানে যে টার্ম এটা আছে এটা একটু পড়ছি। দ্য টার্ম সেকুলার স্টেট মিনস দ্যাট অল দি রিলিজিয়নস প্রেজেন্স ইন ইন্ডিয়ার মধ্যে সমস্ত ধর্মগুলো থাকবে গেট ইকুয়াল প্রোটেকশনস এন্ড সাপোর্ট ফ্রম দি স্টেট। এটা রাষ্ট্র থেকে ইকুয়াল প্রোটেকশন পাবে, নিরাপত্তা পাবে এবং সমর্থন পাবে। ইন এডিশন, অধিকন্তু ইট প্রোভাইডস ইকুয়াল ট্রিটমেন্ট টু অল রিলিজিয়ন্স, এবং রাষ্ট্র সমস্ত ধর্মের জন্য সমান ব্যবহার করবে। বাই দি গভর্নমেন্ট অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস ফর দি রিলিজিয়ন্স, সরকার কর্তৃক সমস্ত সুযোগ সুবিধা সমানভাবে বণ্টিত হবে। আমরা একটা ইমেজের মাধ্যমে দেখলে আরো সহজেই বুঝতে পারবো যে এখানে দেখা যাচ্ছে রিলিজিয়াস ডাইভার্সিটি, ইন্ডিয়ার মধ্যে রিলিজিয়াস ডাইভার্সিটি রয়েছে। পৃথিবীর খুব কম রাষ্ট্রই আছে যে এতগুলো রিলিজিয়ন একসাথে, এতগুলো ধর্ম একসাথে ধর্মীয় যে ইয়াগুলো আছে সেগুলো উদযাপন করে। আমরা দেখছি এখানে বিভিন্ন ধর্মের ইয়া দেখা যাচ্ছে, প্রতীক দেখা যাচ্ছে। যাই হোক, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রান্সেস, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের সার্বজনীন যে ভোটাধিকারের বিষয়টা, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আছে, যে বোর্ড ফর এ বেটার ইন্ডিয়া, অর্থাৎ একটা ভালো সমৃদ্ধ ইন্ডিয়ার জন্য গণতন্ত্র দরকার, জনগণের সম্মতি দরকার, ভোট দরকার, ম্যান্ডেট দরকার। এই কনসেপ্টটা ইন্ডিয়ান কনস্টিটিউশন স্থান পেয়েছে। ইন ইন্ডিয়া এভরি সিটিজেন হু ইজ অ্যাবভ age of 18 years has the right to vote without any discriminations on the ground of caste, race, religion, sex, and literacy, etc. অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে যারা বয়স বা 18 বছর যাদের বয়স হয়েছে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা তার সাংবিধানিক অধিকার। The universal adult Francis removes social inequalities and maintains the principle of the political equality to all the citizens. ইন্ডিয়ার সমস্ত নাগরিকের জন্য এই যে সার্বজনীন ভোটাধিকারের যে ভোটাধিকারের যে বিষয়টা, এটা রাজনৈতিক যে আছে, সামাজিক যে বৈষম্য আছে সেটাকে হ্রাস করবে এবং রাজনৈতিক সমতা নিশ্চিত করবে। ইমার্জেন্সি প্রভিশন, তিন ধরনের ইমার্জেন্সি প্রভিশন হয়, যে আমাদের বাংলাদেশের সংবিধানের ইমার্জেন্সি প্রভিশন আছে, তার জরুরি অবস্থার যে ধারাটা এটা রয়েছে। ইমার্জেন্সি প্রভিশন কোন ক্ষেত্রে দেয় এটা আমরা কম বেশি সবাই জানি। তারপর আমরা বলছি যে প্রত্যেক রাষ্ট্রেই, গণতান্ত্রিক রাষ্ট্রেই ইমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থার যে ধারা এটা কম বেশি রয়েছে, ইন্ডিয়ার কনস্টিটিউশনের ঊর্ধ্বে নয়। ইমার্জেন্সি প্রভিশনটা হচ্ছে যদি কেন্দ্রীয়ভাবে মানে ফেডারেল গভর্নমেন্ট যদি সারা দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি হয় তখন রাষ্ট্রপতি ইমার্জেন্সি প্রভিশন দিতে পারে, অর্থাৎ কি বলে জরুরি অবস্থা দিতে পারে। অথবা যদি প্রাদেশিকভাবে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইমার্জেন্সি প্রভিশন দিতে পারে। অথবা অন্য কোনো যদি মেজর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইমার্জেন্সি প্রভিশন দিতে পারে। তিন ধরনের ক্ষেত্রে ইমার্জেন্সি প্রভিশন আছে। ইমার্জেন্সি প্রভিশনের এই কনসেপ্টটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে স্থান পেয়েছে। The president is empowered to take certain steps to tackle any extraordinary situation to maintain the sovereignty, security, unity and integrity of the nation. যে অপ্রত্যাশিত কোনো ঘটনা বা দুর্ঘটনাকে করার জন্য, প্রশমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, ট্যাকেল দেওয়ার জন্য জাতির বৃহত্তর স্বার্থে অপ্রত্যাশিত কোনো ঘটনার মধ্যে হতে পারে যদি সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়, যদি সারা দেশে নিরাপত্তা লঙ্ঘিত হয়, জঙ্গিবাদ আক্রমণ করে, অথবা সারা দেশের যে ইউনিটি যে একতা রয়েছে সেটা নিশ্চিত লঙ্ঘিত হয়, অথবা ইন্টিগ্রিটি সংহতি নষ্ট হয়ে যায়, তখন রাষ্ট্রপতি চাইলে ইমার্জেন্সি প্রভিশন এক্সারসাইজ করতে পারে। The states become totally subordinate to the central government when an emergency is imposed. যখন জরুরি অবস্থা জারি করা হয় তখন প্রাদেশিক যে সরকার থাকে সেই প্রাদেশিক সরকার ব্যবস্থা কার্যত থাকে না, তখন কেন্দ্রের নিয়ন্ত্রণ পুরাটাই চলে যায়। যেমন পশ্চিমবঙ্গের এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের
সরকার রয়েছে, প্রাদেশিক সরকার, কোনো কারণে যদি রাষ্ট্রপতি ওখানে ইমার্জেন্সি দিয়ে দেয়, তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, এরা ক্ষমতায় আর থাকতে পারবে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে নিয়ন্ত্রণে চলে যাবে। According to the need, an emergency can be imposed in part or the whole of the country. প্রয়োজন হলে পুরো রাষ্ট্রে ইমার্জেন্সি দিতে পারে। এরপরে যে বিষয়টি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ। The Constitution of India does not protect territorial integrity of the state. টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি আছে সেটা প্রোটেক্ট করতে পারবে না। এটার অর্থ হচ্ছে যেমন কাশ্মীরি জনগণের স্বাতন্ত্রিকতা রাখার জন্য আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা অনুচ্ছেদ ছিল, সেটা 370 অনুচ্ছেদ। এই 70 অনুচ্ছেদ সম্প্রতি বর্তমান ক্ষমতাসীন সরকার এটা করেছে, চেঞ্জ করেছে, সংশোধন করেছে, এটা বাতিল করে দিয়েছে। কেন? কারণ কাশ্মীরিদের যে স্বাতন্ত্রিকতা আছে সেটা বজায় থাকার জন্য। ঠিক তেমনি ভাবে নাগাল্যান্ড অথবা একেবারেই আমরা বলবো একেবারে রেস্ট অফ দ্য ইন্ডিয়া কোণার মধ্যে কোথাও যদি কোন সম্প্রদায়ের যে অধিকার আছে সেই অধিকার সমুন্নত রাখার বিষয়ে টেরিটোরিয়াল প্রোটেক্ট, যেটা এই প্রোটেক্টটা ওই সম্প্রদায় পাবে। অর্থাৎ তাদেরকে তাদের সংস্কৃতিতে, তাদের ভাষায়, তাদের ঐতিহ্যে, তাদের প্রথায় কোনোভাবেই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে না, তাদের মূল্যবোধে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। Part 1 of the Constitution, comprising Article 1 to 4, provides a self-contained mechanism for effective change in the Constitution. The special status of the Jammu and Kashmir. জম্মু এবং কাশ্মীরের যে একটু আগেই আমি বলেছিলাম, জম্মু এবং কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস, আলাদা একটা সম্মান দিয়ে তাদেরকে করা, সংবিধানে অনুচ্ছেদ সংযোজিত করার বিষয়টা, এটা সম্প্রতি এটা রদ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন জম্মু এবং কাশ্মীরের জনগণ যে ধরনের ভারতের জনগণ যে সমস্ত কনস্টিটিউশনাল রাইটস বা ফ্যাসিলিটিস গুলো ভোগ করবে, জম্মু এবং কাশ্মীরটিকে কিভাবে বিবেচনা করা হবে, ওখানে কোনো আলাদা ফ্যাসিলিটি থাকবে না। আমরা দেখছি জম্মু এবং কাশ্মীরের এই যে পিকচারটা, যে মানচিত্রটা, সেটা আমরা দেখছি। এখানে হচ্ছে জম্মু, কাশ্মীর, আর এদিকে লাদাখ, আর এই পাশে এটা যেটা কিছু লেখা নাই, এটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এটা আজাদ কাশ্মীর হিসেবে পরিচিত। জম্মু, কাশ্মীর আর এদিকে লাদাখ। এখানে এই অংশে এক সময় তার 370 অনুচ্ছেদের আলোকে তারা আলাদা কিছু সুযোগ সুবিধা ভোগ করতো, যেমন কাশ্মীরিদের কেউ বিয়ে করতে পারবে না, তারপর ওখানে কেউ জায়গা জমি তৈরি করতে পারবে না, জায়গা জমি কিনতে পারবে না, শিল্পায়ন করতে পারবে না, এরকম অনেক কিছু সুযোগ সুবিধা ছিল। ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, সেই কল্যাণ রাষ্ট্রের ধারণা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে, ইন্ডিয়ান সংবিধানের মধ্যে আছে। কল্যাণ রাষ্ট্রকে আমরা জানি, এই বিষয়ে আরো আলোচনা হয়েছে, তোমরা জানো। কল্যাণ রাষ্ট্র হচ্ছে মানুষের যে একটা রাষ্ট্রের মানুষের যে বেসিক নিডগুলো আছে, মৌলিক যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো রাষ্ট্র কর্তৃক ফুলফিল করা হবে, যথাসম্ভব রাষ্ট্র কর্তৃক সরবরাহ করা হবে। যেমন বাসস্থানের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, খাদ্যের ব্যবস্থা করা, যোগাযোগের ব্যবস্থা করা, এই সমস্ত বিষয়গুলো। বা যারা বয়স্ক হয়ে গেছে তাদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপর যারা চাকরি করতে এক সময় রিটায়ার্ড হয়েছে, চাকরি থেকে অবসর নিয়েছে, তাদের জন্য পেনশনের ব্যবস্থা করা। এগুলো একটা রাষ্ট্র যত উন্নত হয়, বা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে, এখন পৃথিবীর সব রাষ্ট্রই কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটা বিশ্বাস করে। এটা সমাজতন্ত্র থেকে আসছে। পশ্চিমারা পুঁজিবাদী রাষ্ট্রগুলো সমাজতন্ত্র থেকে এই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা নিয়েছে। যাই হোক, ভারতের সংবিধানের মধ্যে এই ধারণাটা, এই বৈশিষ্ট্যতা রয়েছে। তারপরে ল্যাঙ্গুয়েজ ইস্যু, ভাষা নিয়ে যে ব্যাপার, এটা চমৎকার একটি ধারা। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের ভাষাকে কেন্দ্র করে 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, এবং অনেকটা বলতে গেলেই ভাষা আন্দোলনের কারণেই আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ পেয়েছিলাম। অর্থাৎ
মুক্তিযুদ্ধের বা মুক্তি সংগ্রামের বাংলাদেশের স্বাধীনতার বীজ ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল, এমনটা অনেকেই বলে থাকেন এবং অনেকটা তাই। তো ভাষাকে একটা রাষ্ট্রের জন্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ। ভাষাগত যে অন্যায়, ভাষাগত যে স্বাতন্ত্রিকতা সেটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তাদের সাংবিধানিকভাবে সংবিধান কর্তৃক স্বীকৃত অনেকগুলো ভাষা রয়েছে, উপভাষা রয়েছে। অর্থাৎ এই ভাষাগত যে স্বাতন্ত্রিকতা সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে রয়েছে। কোনো ভাষাকে রুদ্ধ করা, অন্য কোনো ভাষাকে এক ভাষাকে অন্য ভাষার উপর চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি, এটা নাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আমাদের আলোচনায়। আশা করি তোমরা সমৃদ্ধ হবে এই আলোচনার মাধ্যমে, তোমাদের উপকার আসবে। তোমরা সবাই আরো বেশি ক্লাসে আরো বেশি মনোযোগী হবে তোমাদের আলোচ্য বিষয়ের উপরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কিছু জানতে চাও, তাহলে আমার মেল অ্যাড্রেস আছে, তোমরা ওখানে আমাকে মেল করতে পারো বা জানতে চাইতে পারো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।